আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরা আজকে ডে 5 এসে হাজির হয়েছি। বেসিক ইংলিশ গ্রামারে ডে 5 এ আমরা রিভিউ করব যে ডে 4 এ আমরা বেসিক্যালি কি শিখেছিলাম। লাইক আমি যদি বলি গতদিনে কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ শিখেছিলাম। সো অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ আমরা একটু রিভিউ করার চেষ্টা করি যে আসলে তোমাদের এটা এক্সাক্ট মনে আছে কিনা। আমরা একটু বড় করছি। অ্যাসার্টিভ হচ্ছে একেবারে সাদামাঠা বর্ণনামূলক একটি বাক্য যেটা শেষটা হয়েছিল কি দ্বারা মনে করে দেখো ফুল স্টপ দ্বারা। আমার কিন্তু ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে আমি নতুন ক্লাস শুরু করার পূর্বের কিছু স্মৃতি আমি মনে করে দেওয়ার চেষ্টা করব। রাইট। ইন্টারোগেটিভ অবভিয়াসলি শেষে ছিল একটি কোশ্চেন মার্ক। ফাইন। সো দেখি তোমাদের কতটুকু মনে আছে। আমি যদি একটা কোয়েশ্চেন করি হোয়াট ব্র্যান্ড ইজ ইয়োর ফোন, এরকম একটি কোয়েশ্চেন করলাম যে তোমার ফোন কি ব্র্যান্ডের। এখানে প্রশ্নটা কিন্তু হুইচ দিয়ে করা যাবে না, হোয়াট দিয়ে, যে তোমার ফোন কি ব্র্যান্ডের, তুমি কোন ব্র্যান্ডের ফোন ইউজ করছো, স্যামসাং, নোকিয়া এটসেট্রা। সো হোয়াট আমি আন্ডারলাইন করছি অ্যান্ড হোয়াট আন্ডারলাইন করে তোমাদেরকে জিজ্ঞাসা করছি অপশন এ এই হোয়াটটাকে কি বলতে পারি। এটা কি আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন, তোমরা একটু কমেন্টে চলে যাও এবং আনসার করার চেষ্টা করো। ইন্টারোগেটিভ প্রোনাউন। অপশন বি এটি কি অ্যাডজেক্টিভ, অপশন সি এটি কি নাউন, নাকি অপশন ডি নান, মানে কোনোটি নয়। একটু ঝটপট আনসার করো দেখি এখানে হোয়াটটাকে আমি কি বলতে পারি, কতদিন আমি কি শিখেছিলাম। হোয়াট ব্র্যান্ড ইজ ইউর ফোন। দ্রুত একটু আনসার করে দাও। রাইট উত্তর হচ্ছে বি নাম্বার অ্যাডজেক্টিভ। ওকে, কেন অ্যাডজেক্টিভ আমি একটু সলিউশন দিয়ে দিই শর্টকাট। সেটি হলো আমরা একটি সূত্র বলেছিলাম যে অ্যাডজেক্টিভের পরের শব্দটি কি থাকে, নাউন থাকে। অ্যাডজেক্টিভের পরের শব্দটি কি থাকে, নাউন থাকে। একটু খেয়াল করে দেখো, ব্র্যান্ড একটি কোম্পানির নাম, এটি হচ্ছে নাউন। নাউনের আগে যে শব্দটি বসেছে তাকে আমরা কি বলতে পারি, অ্যাডজেক্টিভ বলতে পারি। বাট এখানে একটি প্রশ্ন আছে। প্রশ্নটা হলো গতদিনে কিন্তু আমি যখন অপশনগুলো দিয়েছিলাম সেখানে কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন আমি অপশনটা রেখেছিলাম না। আজকে রাইট তো কিন্তু এখানে দুইটাই, হোয়াট দিয়ে প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন হলে সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন, খুবই সিম্পল হইতে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যেহেতু নাউনের আগে বসেছে তাহলে সেদিক থেকে হচ্ছে অ্যাডজেক্টিভ। সুতরাং আজকে রাইট উত্তর হচ্ছে দুইটা, এ এবং বি। আমি দুইটাই রাইট নিচ্ছি। যারা যেটাই দিয়েছো আমি রাইট নিচ্ছি, তবে তাদেরটা আমি বেশি নিতাম যারা দুইটা রাইট আনসার এখানে উল্লেখ করতে। ঠিক আছে। সো ব্র্যান্ড হচ্ছে নাউন, নাউন আগে অ্যাডজেক্টিভ, আর এটা যেহেতু প্রশ্নবোধক সো সেই দিক থেকে ইন্টারোগেটিভ প্রোনাউন। বোথ আর কারেক্ট। যদিও এরকম আমি অপশন দিইনি যে এ প্লাস বি এরকম। তাহলে এই হলো বিষয়। গতদিনের আলোচনা থেকে আমরা একটু ফ্ল্যাশ ব্যাক করলাম, একটু রিভিউ করলাম যে কার কেমন মনে আছে। ঠিক আছে, এখন আমরা আজকের ক্লাসটি শুরু করি। কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকার নিয়ে কথা হয়েছে। ফার্স্ট প্রকার সেন্টেন্সের আমরা অ্যাসার্টিভ শেষ করেছি, এরপরে ইন্টারোগেটিভ শেষ করেছি, অ্যান্ড আজকে আমরা শুরু করব অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। রাইট। সো ইম্পারেটিভটাকে আমি একটু আন্ডারলাইন করছি বা রেড কালার করছি। সো তোমরা একটু রেড কালার করে নাও। ইম্পারেটিভ যার বাংলা অর্থ আদেশমূলক। ইম্পারেটিভ বাংলা অর্থ আদেশমূলক। জেনে নাও, মেনে নাও। এর স্ট্রাকচার দেখো, স্পেশালি স্ট্রাকচার মানে কি বলেছিলাম, একটা গঠন, একটা শেপ। এই শেপে, এই গঠনে যা যা পড়বে তাদের সবাইকে আমরা বলবো ইম্পারেটিভ। খুব সিম্পল। ওকে। সো ফার্স্টে কি দ্বারা শুরু হবে, ভার্ব দ্বারা শুরু হবে। তো এখন যারা একেবারে বিজ্ঞানের লেভেলে আছে তারা কিন্তু এটা বোঝো না ভার্ব আবার কি। ভার্ব মানে কি জানো, ওই যে প্রতিদিন 20টা করে মুখস্থ করতে বলেছিলাম, মনে আছে? 20টা 40টা কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা 200টার ভিতরে। আমি কিন্তু তোমাদের কনজুগেশন অফ ভার্ব নিট বই থেকে পড়া দিয়েছিলাম। ওই ভার্বগুলোর কোনো একটা থাকতে পারে, তারপরে বাকি অংশ, তারপরে লাস্টে কি থাকবে, ফুল স্টপ থাকবে। ডান। অথবা স্ট্রাকচার 2 তে বলা হচ্ছে আর একটা প্যাটার্ন ইম্পারেটিভ হতে পারে, সেটা হচ্ছে শুরুতে আপনি প্লিজ বা কাইন্ডলি বললেন, এরপরে ভার্ব। একটু লক্ষ্য করে দেখো, এখানে ছিল শুরুতে ভার্ব আর এখানে হলো প্লিজ বা কাইন্ডলির পরে ভার্ব এবং সবার শেষে ফুল স্টপ। স্ট্রাকচার 3, স্ট্রাকচার 3 তে এসে শুরুতে হয়তো বা ডোন্ট বা ডু নট থাকতে পারে অথবা নেভার থাকতে পারে, এরপরে আবার ভার্ব থেকে বাকি অংশ। তার মানে একটা বিষয় লক্ষ্য করে দেখেছো, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু শুরুতে একটা করে ভার্বই থাকছে হিসাবে। তুমি যদি এগুলোকে বাদ দিয়ে দাও তাহলে দেখো শুরুতে কিন্তু বেসিক্যালি ভার্ব দ্বারা শুরু হচ্ছে। এই জন্য বলা হয় যে কোনো বাক্যের শুরুতে যখনই তুমি কোনো ভার্ব দেখতে পাবে তার নাম বলে দিবে ইম্পারেটিভ। এটার সঙ্গে আরেকটি স্ট্রাকচার তোমরা অ্যাড করতে পারো, সেটা হচ্ছে লেট দ্বারা। যেমন এরকম হতে পারে লেট মি হতে পারে অথবা লেট আস হতে পারে। এরকম বাক্য কিন্তু তোমরা দেখেছো, পাশে একটু নোট করে রাখো। যেমন লেট মি সে অথবা লেট আস গো দেয়ার। রাইট। সো এরকম বাক্য যদি হয় তার নাম ইম্পারেটিভ। বুঝতে হবে না আমি যা বলছি, শুধু সেটা মনে রাখো। ওকে, ইম্পারেটিভ। ঠিক আছে, এই হলো ইম্পারেটিভ। তাহলে আমরা স্ট্রাকচার কিন্তু বুঝে ফেলেছি যে ইম্পারেটিভ কাকে বলে। রাইট। আমরা এবার এক্সাম্পল দেখি, উদাহরণ দেখি যে আসলে এক্সাম্পলে এসে ইম্পারেটিভ সেরকম হচ্ছে কিনা। গেট আউট, বের হয়ে যাও। দেখো তো এটা ভার্ব দ্বারা শুরু কিনা। গেট আউট, বের হয়ে যাও, ভার্ব দ্বারা শুরু। সুতরাং বাক্যটি ইম্পারেটিভ। আচ্ছা, এটা অ্যাসার্টিভ নয়। কেন বলতো অ্যাসার্টিভ নয়? কারণ এর শুরুতে কোনো সাবজেক্ট নাই। ওকে। আচ্ছা, এটা ইন্টারোগেটিভ নয়। বলো তো কেন ইন্টারোগেটিভ নয়? কারণ শেষে প্রশ্নবোধক চিহ্ন নাই। আচ্ছা, এটা ইম্পারেটিভ। কেন বলো তো ইম্পারেটিভ? কারণ এটা শুরুতে ভার্ব আছে। ক্লিয়ার? আচ্ছা, এবার নেক্সটে আসো। বি সিরিয়াস ইন ইউর অ্যাক্টিভিটিস, তোমার কর্মকাণ্ডে সতর্ক হও। তো দেখো তো এটা ভার্ব দ্বারা শুরু কিনা। যারা জানো না তাদের সুবিধাতে একটু আমি বলে দিই, বি এবং এর পরে যদি কোথাও কোনো অ্যাডজেক্টিভ লাগাও, যেমন সিরিয়াস, এটি মারাত্মক, এটি কিন্তু একটি অ্যাডজেক্টিভ। সুতরাং অ্যাডজেক্টিভের আগে যখন তুমি একটা বি লাগাবে তখন কিন্তু সেটা ভার্ব হয়ে যাবে। ওকে। যেমন আমি যদি গুডের কথা বলি, গুডের আগে তুমি যদি একটা বি দাও তাহলে কি হয়ে গেল জানো, বি গুড, ভালো হও। রাইট। সো অ্যাডজেক্টিভের আগে বেসিক্যালি বি থাকলে সেটা কিন্তু ভার্ব হয়ে যায়। ব্যতিক্রম দুই একটা থাকতে পারে, সেটা অন্য কথা। বাট আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, শুরুতে ভার্ব রয়েছে, অতএব এটার নাম কি হবে, ইম্পারেটিভ হবে। ডান। এবার আসো, প্লিজ শাট দ্য ডোর, দয়া করে দরজাটি বন্ধ করো। দেখো তো প্লিজ আছে কিনা, আছে। সুতরাং প্লিজ থাকলেই সেটার নাম হয়ে যাবে ইম্পারেটিভ। সো প্লিজ, এই হলো প্লিজ, তারপরে ভার্ব, এই হলো ভার্ব। সো অবভিয়াসলি এই সেন্টেন্সটাকে আমরা কি বলবো, অবভিয়াসলি ইম্পারেটিভ বলবো। এখন প্লিজ না থেকে এখানে কি থাকতে পারে, কাইন্ডলিও থাকতে পারে। সুতরাং কোনো বাক্যে প্লিজ বা কাইন্ডলি থাকলেই তার নাম কি বলবো, ইম্পারেটিভ বলবো। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। নেক্সটে আসো, ডোন্ট বা নেভার।
এই যে ডু নট বা ডন্ট যেটাই বলো, অথবা কি আছে দেখো নেভার আছে তো। সো ডন্ট বা নেভার থাকা মানেই সেটি নাম ইম্পারেটিভ। আর তুমি যদি বাংলা বুঝতে চাও, বাংলাতে কিন্তু ওই রকমই অর্থ হবে যে গেট আউট, বের হয়ে যাও। এটা আদেশ হতে পারে, উপদেশ হতে পারে, নিষেধ হতে পারে, রাইট? ডু নট ক্লোজ ইউর আইজ, চোখ বন্ধ করো না, এটা কিন্তু নিষেধ। নেভার সে ইট এগেন, এটা আর কখনোই বলো না, এটাও নিষেধ, আদেশ, এরকম, তাই না? সো ইম্পারেটিভ মানেই আদেশ, উপদেশ, অনুরোধ, যেটাকে আমরা সহজ কথায় এক কথায় বলতে পারি আদেশমূলক। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা মজার বিষয় ইতোমধ্যে গেস করে ফেলেছো যে প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু একটা জিনিস নেই। কি জিনিস নেই বলো তো? সাবজেক্ট নেই। সো উইদাউট সাবজেক্ট যে জিনিসটা গঠিত হয় তার নাম হচ্ছে ইম্পারেটিভ। তাহলে ইম্পারেটিভ সাবজেক্ট ছাড়া যে সেন্টেন্সগুলো গঠিত হয় সবগুলোর নাম হচ্ছে ইম্পারেটিভ। তার মানে অ্যাসার্টিভের সাবজেক্ট আছে, ইন্টারোগেটিভের সাবজেক্ট আছে, শুধু ইম্পারেটিভে নেই। আবার অপারেটিভের সাবজেক্ট তুমি পাবে, এক্সক্লেমেটরিতেও সাবজেক্ট পাবে, শুধুমাত্র ইম্পারেটিভে কোনো সাবজেক্ট থাকে না। বাট এখানে একটা বিষয় বলে রাখা দরকার, সাবজেক্ট উল্লেখ নাই এটা ঠিক আছে, বাট এর ভেতরে কিন্তু একটা সাবজেক্ট লুকোনো আছে। সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। যেমন গেট আউট, বের হয়ে যাও। তুমি জানো এখানে আসলে কাকে বলা হচ্ছে বের হয়ে যাও? তুমি বের হয়ে যাও। তার মানে আসলে বাক্যটা এরকম, ইউ গেট আউট। তাহলে এখান থেকে বুঝে নিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উল্লেখ থাকে না, কিন্তু একটা সাবজেক্ট গোপনে মনে মনে ধরে নিতে হবে, সেটি হচ্ছে ইউ। ভালো করে বুঝে নাও, সেটি হচ্ছে ইউ। ওকে, আবার পরে বাক্যটায় বি সিরিয়াস ইন ইউর অ্যাক্টিভিটিস, তোমার কর্মকাণ্ডে তুমি সতর্ক হও। লক্ষ্য করে দেখো ইউর আছে না, সেটাও একটা ব্যাপার, সেটা দেখে বুঝতে পারবে। অথবা শুরুতে ভার্ব আছে, এটি ইম্পারেটিভ। আর তার মানে এই বাক্যটা বেসিক্যালি এরকম ছিল যে ইউ বি সিরিয়াস ইন ইউর অ্যাক্টিভিটিস। তার মানে এখান থেকে প্রমাণিত যে এখানে কিন্তু একটা ইউ লুকোনো আছে। মোদ্দা কথা হলো যে যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে, যতই সেখানে সাবজেক্ট না থাকুক, কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে যেখানে কি সাবজেক্ট লুকোনো আছে, এরপরে তুমি অবশ্যই বলবে ওখানে একটা ইউ আছে। যেমন আমি যদি বলি যে হেল্প মি, লাইক আমি বললাম হেল্প মি। আচ্ছা, আমি তোমাকে যদি বলি যে বলো তো বাক্যটা কি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ, তো আমার মনে হয় এবার তুমি বুঝে ফেলেছো এটা নাম ইম্পারেটিভ। কেন ইম্পারেটিভ? কারণ এটা শুরুতে ভার্ব আছে। ওকে, ডান। এবার আমি যদি বলি এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, তাহলে এইটার সাবজেক্ট কোথায়? কেউ কি বলতে পারবে? আসলে এটা যেটা সাবজেক্ট লুকোনো আছে সেটা কি বলতো? ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো। তার মানে যত ইম্পারেটিভ বাক্য পৃথিবীতে আছে সবগুলোর ভিতরে একটা সাবজেক্ট লুকোনো থাকে এবং সেটি হলো ইউ। বেসিক আমাদের স্ট্রং হয়ে গেল। ক্লিয়ার? যত পৃথিবীতে ইম্পারেটিভ সেন্টেন্স আছে সবগুলোর একটা কমন সাবজেক্ট, সেটি হলো ইউ। ইউটা কিন্তু উল্লেখ করা থাকে না। যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে, ভালো করে বুঝে নাও, ইউ দেওয়া যায় বা তুমি যদি দাও, তাহলে ইংরেজিতে এটা একটা ভুল হয়ে যায়। ইংরেজিতে এটাকে একটা ভুল বলে এবং সেই ভুলটার নাম হচ্ছে রিডান্ডান্সি। রিডান্ডান্সি, তোমরা কি এই ওয়ার্ডটার সঙ্গে কখনো পরিচিত হয়েছো? রিডান্ডান্সি, রিডান্ডান্সি মানে হলো পুনরাবৃত্তি, মানে কোনো একটি কথা ডাবল করে বলা, ডাবল বা রিপিট করে বলা। আমি এইটাকে একটু তোমাদের এই কাজ করে দিচ্ছি, তোমরা পাশে একটু নোট করে রাখো। রিডান্ডান্সি মানে হলো ডাবল, মানে একটা কথা দুইবার বলা, না বললেও চলতো, ডাবল করে বলছি। এটাকে বাহুল্য দোষ বলা যেতে পারে, গুরুচান্ডালী দোষ বলা যেতে পারে, এটসেট্রা। যেমন আমার কিন্তু নিট বইয়ে আলোচনাটা আছে, আমরা অ্যাডভান্স লেভেলে যে আলোচনা করবো। এখন বিষয় হলো যে এরকম কথা কি আমরা অনেক সময় বলি না? অনেক সময় এরকম কিন্তু বলি যে ক্যাচ ধরো, আমরা বলি না এই বলটা ক্যাচ ধরো। আচ্ছা, ক্যাচ মানেই তো ধরো, আবার কেন বলবো ধরো ধরো? তুমি ভাবা একবার বলি কিনা? সো এই যে ক্যাচ ধরো, রিডান্ডান্সি সমস্যা। আবার দেখবে অনেক সময় ক্লাসে টিচাররা বলে থাকে রিডিং পড়, রিডিং পড়। আচ্ছা, রিডিং আবার কি পড়বে? রিডিং মানেই তো পড়া। সো এরকম আমরা ভুলগুলো করি। সো রিডিং পড়ো এটা আমরা বলতে পারি না। আপনি গাড়িটা ব্যাক সাইড করেন, ব্যাক মানেই তো সাইড, আবার সাইড কেন? এরকম হরহামেশা আমরা অনেক কথা বলি। তুই আমার থেকে টাকা নিয়েছিস, টাকাটা রিটার্ন ব্যাক দিবি। তো রিটার্ন মানে তো ফেরত দেওয়ার, ব্যাক কেন? সো এই টাইপের কথাগুলোর নাম হচ্ছে রিডান্ডান্সি প্রবলেম। আর ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা যখনই সাবজেক্ট ইউ দিয়ে দিব তার নাম হচ্ছে রিডান্ডান্সি। ক্লিয়ার? সো মোটামুটি রিডান্ডান্সি সম্পর্কে একটা ধারণা পেলে যে অনেক রকমের রিডান্ডান্সি বা দ্বিরুক্তি সমস্যা হতে পারে, তার এটা একটি প্রমাণ। লেটস সি। এখন আসো অজানা কথার ভিতরে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি। এই অজানা কথায় তোমরা একটু আন্ডারলাইন করো, রেড করে নাও। নাম্বার 1, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে সর্বদাই সাবজেক্ট ইউ উজ্জ থাকে। এটা কিন্তু বুঝে গেছো, অনেক কথা বললাম এই নিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ইউ উজ্জ থাকে, ডান। নাম্বার 2 তে এসে যদি কোনো সেন্টেন্সে, যদি কোনো বাক্যে শুরুতে থাকে ভার্ব এবং তারপরে থাকে ইউ। আচ্ছা, আমি তোমাকে যদি বলি আচ্ছা বলো তো ভার্ব দ্বারা শুরু হলে বাক্যটার নাম কি, তাহলে আমি জানি তুমি কিন্তু এবার একেবারে কনফিডেন্সের সঙ্গে বলবে যে এটার নাম ইম্পারেটিভ। এটার নাম কি? ইম্পারেটিভ। কেননা তুমি একটু আগে যে স্ট্রাকচার দেখেছো ভার্ব দিয়ে শুরু হলে তার নাম কি? ইম্পারেটিভ, রাইট? সো এখন তোমাকে যদি বলা হয় যে বলো তো যে থ্যাংক ইউ, এটা কি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ, তো তুমি কি বলে ফেলবে? ইম্পারেটিভ। কেন? কারণ এটা ভার্ব দ্বারা শুরু। কিন্তু ইংরেজি তো আসলে ওইরকম সহজ না যে যা শিখলে ওই সমান্তরাল ওয়েতে সব কিছু চলবে, এরকম না। মাঝে মাঝে কিন্তু একটু বাঁকা ওয়েতে তোমাকে শিখতে হবে, বাঁকা ওয়েগুলো ফলো করতে হবে। যেমন ভার্বের পরে যদি অবজেক্টে তুমি কখনো ইউ দেখো, তাহলে এই বাক্যটার নাম হয়ে যাবে অ্যাসার্টিভ। ভার্বের পরে যদি কখনো ইউ বসে তার নাম অ্যাসার্টিভ। এখন তুমি থমকে গেছো, তুমি ভাবছো স্যার আপনি না বললেন একটু আগে যে ভার্ব থাকলে সেটা ইম্পারেটিভ, এখন কেন অ্যাসার্টিভ হলো? এবার আমি তোমাকে বলি, এই যদি তোমার ভাবনা হয় তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করি যতগুলো সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়েছিল, এই যে দেখো আগেরগুলো ভার্ব দ্বারা শুরু হয়েছিল না, সবগুলো সেন্টেন্সের শেষে কি ছিল দেখো? শেষের দিকে কে ছিল? শেষের দিকে অন্য কিছু ছিল কিনা? রাইট। বাট এখানে দেখো ভার্বের পরে এই জায়গাটা কি আছে? ইউ আছে না? ইউ আছে। আমি কিন্তু বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে শুরুতে কি থাকে? ইউ থাকে। তাহলে তুমি যদি বলো এটাকে ইম্পারেটিভ, তুমি এটাকে যদি ইম্পারেটিভ বলো তাহলে অবশ্যই তুমি মনে মনে ভাবছো এটা শুরুতে সাবজেক্ট ইউ লুকোনো আছে। তাহলে কি তুমি এই বাক্যটাকে এভাবে বলতে পারবে? ইউ থ্যাংক ইউ। এটা কি কখনো হয়? ইউ থ্যাংক ইউ। তাহলে সহজ কথায়, মদ্দা কথায় আমি বলি, যখন ভার্বের পরে তুমি অবজেক্টে এরকম করে ইউ দেখতে পাবে তখন সেটা নাম অ্যাসার্টিভ। কারণ এর শুরুতে মনে মনে তোমাকে ধরে নিতে হবে আই লুকোনো আছে অথবা উই লুকোনো আছে। মানে বাক্যটা বেসিক্যালি কিন্তু এরকম যে আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি বা আমরা তোমাকে ধন্যবাদ দিচ্ছি। আবার আরেকটা বাক্য খেয়াল করো, উইশ ইউ বেস্ট অফ লাক।
তো উইশ ইউ বেস্ট অফ লাক এইটাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে। তোমাকে অপশন দেওয়া হচ্ছে যে বলো তো এটার নাম কি অ্যাসার্টিভ অ্যান্ড এটার নাম হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ ধরো এই দুটো অপশন দেওয়া হলো। দেখো বেসিক না জানলে, ইংরেজির শুরুর দিকের বিষয়টা না জানলে তুমি কি ধরনের ভুলগুলো করতে পারো সেটা একটু দেখে নাও। যেমন এই কোশ্চেনটা দিয়ে তোমাকে জিজ্ঞাসা করা হলো উইশ ইউ বেস্ট অফ লাক, এটা কি অ্যাসার্টিভ নাকি এটা ইম্পারেটিভ। তো তুমি একেবারেই খুব কনফিডেন্সের সঙ্গে বলছো যে এটার নাম ইম্পারেটিভ। কেন ইম্পারেটিভ? এটা শুরুতে ভার্ব হয়েছে এবং রফিক স্যার বলেছে যে ভার্ব যদি কোথাও থাকে কোনো কথা নেই তার নাম হয়ে যাবে ইম্পারেটিভ। না, তোমাকে এখানে মাথায় রাখতে হবে ভার্বের পরে যদি কোথাও ইউ থাকে, ভার্বের পরে যদি কোথাও ইউ থাকে তার নাম হচ্ছে অ্যাসার্টিভ, সেটার নাম অ্যাসার্টিভ। রাইট, একটু ভালো করে বুঝে নাও, বিকজ এইটা শুরুতে তো তুমি কোনোভাবে ইউ দিতে পারছো না। ইউ দিতে পারবে? যদি ইউ দিতে পারতে এবং ইউ দিয়ে যদি বাংলা অর্থটা রাইট হতো তাহলে আমি তাকে ইম্পারেটিভ বলতাম। এভাবে বলতে পারো ইউ উইশ ইউ বেস্ট অফ লাক? না, বরং আমি এটা বলতে পারি যে আই অথবা উই উইশ ইউ বেস্ট অফ লাক। ঠিক আছে, সুতরাং শর্টকাট এবার আসি অনেক কথা না বলে। যদি ভার্বের পরে অবজেক্টে ইউ থাকে তার নাম অ্যাসার্টিভ। আর নিচে দেখা একটা কথা বলা হয়েছে, ভার্বের পরে যদি ইউ ব্যতীত অন্য কোনো অবজেক্ট থাকে, ভার্বের পরে ইউ ব্যতীত অন্য কোনো অবজেক্ট থাকে, যেমন ইউ নাই কিন্তু দেখো আগেটা কি ছিল থ্যাংক ইউ, কিন্তু এবার কি আছে দেখো থ্যাংক দেম। এবার উইশ হার, আগেটা কি ছিল উইশ ইউ। তাহলে ভার্বের পরে যখন ইউ না থেকে অন্য কিছু থাকে, দেম, হার, মি এটসেট্রা, তখন কিন্তু তার নাম হয়ে যাবে ইম্পারেটিভ। ক্লিয়ার? সুতরাং ভার্ব থাকলেই সবসময় ইম্পারেটিভ হয় না, কখনো কখনো অ্যাসার্টিভও হতে পারে আবার ইম্পারেটিভও হতে পারে। সেটা ডিপেন্ড করবে শেষে কি আসলে ভার্বের পরে ইউ আছে নাকি ইউ ব্যতীত অন্য কিছু আছে। ক্লিয়ার? প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এটা প্রচুর আসে, খুবই সিম্পল বিষয়, একেবারে প্রথম দিক থেকেই আমরা এই ভুলটা করে ফেলি, শিখে ফেলার প্রবলেম হয় না। তাহলে ইম্পারেটিভের বিষয়টা আই হোপ তোমরা ক্লিয়ার হয়েছে। এবার অপটেটিভ নিয়ে আমরা একটু কথা বলি। অপটেটিভ, রাইট। সো অপটেটিভের বাংলা অর্থ দ্বারা শুভকামনা। অপটেটিভ মানে হলো শুভকামনা। এই বাক্যটার স্ট্রাকচার হলো এটা শুরুতে থাকবে মে অথবা লং, যদিও পূর্বে জেনেছো। এরপরে সিম্পলি একটি অ্যাসার্টিভ বাক্য, যেমন দেখো মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ। মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, দেখো শুরুতে কি বসালাম? মে বসালাম। ঠিক আছে, তাহলে মে যদি কোনো বাক্যের শুরুতে বসে তার নাম কি বলবে? অপটেটিভ। কঠিন কিন্তু কিছুই না। আচ্ছা, এবার পরেরটা আসো। মে বসেছে, মে আই গেট দ্য চান্স এগেন, আমি যদি চান্সটি আবার পুনরায় পেতাম। দেখো দেখো শুভকামনা হয়েছে না? শুভকামনা হয়েছে। এখন এখানে একটা বিষয় আছে, যেমন আমরা কিন্তু এরকম বাক্য অনেক সময় বলে থাকি, যেমন মে আই, মে কাম ইন, মে কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি? তাহলে মে আই কাম ইনের ক্ষেত্রে লাস্টে আমি এখানে ডট ডট রাখলাম, এখানে কি আমি এবার ফুল স্টপ দেবো নাকি এখানে আমি কোয়েশ্চেন মার্ক দেবো? সো মে আই কাম ইন, এটার পরে লাস্টে আমি ফুল স্টপ দেবো নাকি কোয়েশ্চেন মার্ক দেবো? তোমাদের মতে কি মনে হচ্ছে? তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো দেখি, কুইক আমাকে একটু কমেন্টে জানাও যে মে আই কাম ইন এটার পরে আসলে আমি কি দেবো। অথচ দেখো এখানে মে এর পরে কিন্তু আমি ফুল স্টপ দিয়েছিলাম, বাট এখানে আমি কি দেবো বলো দেখি। যদি এই মেটাকে তুমি প্রশ্নবোধক অর্থে ব্যবহার করো, যদি তুমি কোনো প্রশ্নবোধক অর্থে ইউজ করো তাহলে তোমাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, রাইট? যদি প্রশ্নবোধক অর্থে তুমি কখনো এই চিহ্নটি ব্যবহার করো তাহলে এই বাক্যে মেটার একটা আলাদা নাম হবে, যেটা বোঝাচ্ছিলাম যে মে থাকার পর যদি লাস্টে আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিই তাহলে এই মে এটার নাম হচ্ছে মডেল ভার্ব। এই মে এটার নাম হলো মডেল ভার্ব। মডেল ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব বলা যেতে পারে। এইখানে একটু ভালো করে বুঝে নাও, খুব ইম্পর্টেন্ট একটি তথ্য। ওকে, ডান। আর এই যে আগের বাক্যগুলোতে মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, এবার আমি যদি বলি যে এইখানে যে আমি মেটা লিখলাম সেই মেটার নাম কি বলতো? দেখো লাস্টে কিন্তু আমি কি দিয়েছি? প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমি দিয়েছি ফুল স্টপ। সুতরাং এই জায়গাটা মে নাম হয়ে যাবে অ্যাডভার্ব। সো খুবই একটি মারাত্মক বিষয় যে মে আমরা অনেকেই জেনেছি অনেকে বা অনেকে ভবিষ্যতে জানবো যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলোর নাম হচ্ছে মডেল ভার্ব। বাট আজকে দেখলাম যদি সেটা অপটেটিভ সেন্টেন্সে ব্যবহার হয় তাহলে তার নাম হচ্ছে অ্যাডভার্ব। ভালো করে বুঝে নাও। আর যদি মে দিয়ে শেষে কোনোভাবে ফুল স্টপ ইউজ করা হয় তার নাম হচ্ছে মডেল ভার্ব। ক্লিয়ার? খুবই সিম্পল একটি আলোচনা, কিন্তু এই বিষয়গুলো তোমাকে ভবিষ্যতে ডিস্টার্ব করবে। জানতাম না, আজকে জানলাম, মেনে নিলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা প্রবেশ করি। একেবারে ফ্যান্টাস্টিক একটি বিষয় যার একটি অনুপম চিহ্ন বলবো এই চিহ্নটা, রাইট? এই চিহ্নটা দেখলে আমরা বলে দেবো তার নাম হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু অনেকগুলো, বাট অনেকে আমরা কিন্তু সবগুলো জানি না। যেমন বেশি বেশি জেনে যেটা অভ্যস্ত সেটি হলো এই তিনটা আমরা বেশি বেশি দেখে অভ্যস্ত, সেই জন্য আমি এটাকে একটু অ্যাজ ইউজুয়াল কালার দিলাম, লাইক, রাইট? আর আমি বলবো যে 4 এবং 5টা একটু ব্যতিক্রম, লাইক এটাকে আমি একটু অন্য কালার দিলাম, রাইট? হুররা, ঠিক আছে? সো হুররা দিলাম, ওকে। এবং পরবর্তীতে সিম্পল ওয়েতে একটি বাক্য দিয়ে দেবো, ওকে? সো হুররা, আই হ্যাভ গট মাই লস্ট ফোন, আমি আমার হারিয়ে যাওয়া ফোনটি ফেরত পেয়েছি। অনেক সময় তোমাকে জিজ্ঞাসা করতে পারে, আচ্ছা বলো তো এই বাক্যটা কি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ নাকি এক্সক্লেমেটরি? কি বলবে? এক্সক্লেমেটরি। কেন বলবে? ওয়েল, চিহ্ন রয়েছে এবং খুব সিম্পল ওয়েতে বোঝানো যাচ্ছে যেটা আসলে বিস্ময়, আমি আমার হারানো ফোনটি ফেরত পেয়েছি। ওকে, ডান। এবারে যদি সেটা দুঃখ হয়, অ্যালাস মানে হায় আমার কি হলো, ফাই মানে হলো সি, হুশ মানে হলো চুপ, চুপ করো, রাইট? সো এইসব জায়গাগুলোতে তুমি দেখে বুঝে সেই জায়গায় তুমি এটা ব্যবহার করবে। অনেক সময় এই সিম্পল একটা টেস্ট আসতে পারে, যেমন এরকম ফিল ইন দ্য গ্যাপ, ইউ আর সো ব্যাড, ইউ আর সো ব্যাড। অপশন এতে বলা হলো অ্যালাস, অপশন বিতে বলা হলো ফাই, অপশন সিতে বলা হলো হুশ। দেখো কোশ্চেনটা খুবই সহজ, এন্ড দেন এখানে একটা চিহ্ন দেওয়াই থাকবে, রাইট? সো এখানে বলা হলো ইউ আর সো ব্যাড। এবার বলো তোমরা এখানে কোথায় কি বসাবে, একটু কমেন্টে চলে যাও, এন্ড দেন দ্রুত তোমরা একটু আনসারটা দিয়ে দাও। টেস্টে এসে এই জায়গাটা তুমি কি বসাতে পারো, তোমাকে কিন্তু অর্থ ভালো করে বুঝতে হবে যে আসলে এটা কি হাসি, কান্না, বেদনা, নাকি লজ্জার বিষয়, এটসেট্রা। আনন্দ বোঝালে হুররা, দুঃখ বোঝালে অ্যালাস, একেবারে সি নোংরামি কাজ, তোমার দ্বারা এটা কখনো হওয়ার কথা নয়, আমার ক্ষেত্রে ফাই। আর হুশ মানে চুপ, এখন চারদিকে যা চলছে তুমি নীরবতা পালন করো, হুশ মানে চুপ। এখানে তোমাদেরকে বলে দিই ফাই, ইউ আর সো ব্যাড, এখানে রাইট হতে হবে ফাই মানে হচ্ছে সি, তুমি এত খারাপ,
অ্যালাস আসলে এটা দুঃখ নয়, একজন মানুষ খারাপ এটা দুঃখ হতে পারে না। দুঃখ হচ্ছে যে কোনো একেবারে শকিং নিউজ, যে অ্যালাস ইয়োর ফাদার ইজ নো মোর, অথবা অ্যালাস আই এম আন্ডান, আমার পোড়া কপাল, রাইট? এরকম ক্ষেত্রে অ্যালাস ইউজ করতে হয়। সো রাইট হচ্ছে ফাই। এক্সপ্রেশন না বুঝলে একটা ছোট জিনিসও বড় সমস্যা হয়ে যেতে পারে। ওকে, ডান। এইবার স্ট্রাকচার 2 তে আসো। স্ট্রাকচার 2, হোয়াটের পরে আমরা এ বা এন দিয়ে বাক্য গঠন করতে পারি। এই যে দেখো, হোয়াট আ নাইস ইয়ার্ন ইট ইজ। যারা জানতে না একটু জেনে রাখো, ইয়ার্ন মানে হলো গল্প, স্টোরি, সেই স্টোরি গল্প। সো হোয়াট আ নাইস, হোয়াট আ বিউটিফুল ইয়ার্ন ইট ইজ, হোয়াট দিয়ে একটু খেয়াল করে দেখো। এবং এখানে একটা মজার বিষয় বলে দিই, হোয়াট যেখানে থাকবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আর্টিকেল তোমাকে ব্যবহার করতেই হবে। সো এই নোটটা পাশে একটু সুন্দর করে নোট করে নাও। সেটি হলো, যদি কোথাও হোয়াট ইউজ করা হয় এরপরে অবশ্যই আর্টিকেল সাধারণত এ অথবা এন হবে, ডট ডট লাস্টে হবে এক্সক্লেমেশন মার্ক। আর যদি কোথাও হাউ ইউজ করা হয়, হাওয়ের পরে হবে ক্রস, হাওয়ের পরে হবে ক্রস। আমি এইভাবে ডট ডট দিয়ে দিচ্ছি এবং সবার শেষে এই চিহ্নটা দিয়ে দিচ্ছি, রাইট? সো এই দুটা স্ট্রাকচার তুমি জেনে রাখলে অন্য একটা জায়গায় তুমি হেল্প পাবে। আমি তোমাকে বলবো জাস্ট তুমি নোট করে নাও, কোনো বাক্য যদি এক্সক্লেমেটরি বাক্য হোয়াট দ্বারা শুরু হয়, রাইট? সো হোয়াটের পরে তোমাকে আর্টিকেল এ বা এন ইউজ করতে হবে। আর হাউ দ্বারা শুরু হলে তোমার ঝামেলা শেষ, সেখানে একটা ক্রস দিতে হবে। আমি এই আলোচনাটা একটু পরে প্রবেশ করছি, তার আগে আমি একটা টেস্ট দিই তোমাদের, লাইক এরকম। টেস্টটা হচ্ছে এরকম, ধরো এরকম বলো যে হোয়াট ডট ডট মেথড ইট ইজ, রাইট? এই একটা টেস্ট দেওয়া হলো। আরেকটি বলা হলো যে হাউ ডট ডট ফানি ইট ইজ, এই একটা টেস্ট দেওয়া হলো। এবং তোমাকে বললো যে এখানে তোমাকে এ অথবা এন বসাতে হবে। এবার তুমি একটু বিষয় জেনে দেখো যে তুমি কি বসাবে। হোয়াট তুমি জেনে গেছো, হোয়াট থাকা মানে কোনো কথা নেই, একটা আর্টিকেল বসবে, রাইট? সো হোয়াট আ মেথড, এখানে আমরা এ দিয়ে দেবো সিম্পলি। এই যে আমাদের সূত্র বলছে হোয়াট অ্যান্ড এ বসবে, ওকে ডান, এবং শেষে হচ্ছে চিহ্ন। সো এটি আর্টিকেলের ক্ষেত্রে তোমাকে ভবিষ্যতে হেল্প করবে। অ্যান্ড নিচেটা আসো, হাউ থাকা মানেই পরে আর কিছুই বসবে না, ক্রস বসবে। সো এখানে নো আর্টিকেল অথবা ক্রস, রাইট? আমি যেটা বোঝাচ্ছিলাম, হোয়াট আর নাইস ইয়ার্ন ইট ইজ, ঠিক আছে। এবার হোয়াট, অনেক সময় এই হোয়াটের নিচে তোমরা একটু আন্ডারলাইন করো, তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই। ভবিষ্যতে তোমাদের এই প্রশ্নটা করা হবে যে এই হোয়াটটার নাম কি। অপশন এ, দেখা যাক এইবার আমি কিন্তু বাহির থেকে কোনো প্রশ্ন করছি না, আমি যা শিখিয়েছি তাই প্রশ্ন করছি। অপশন এ, এটার নাম ইন্টারোগেটিভ প্রোনাউন। অপশন বি, এটার নাম কি অ্যাডজেক্টিভ। অপশন সি, এটার নাম হচ্ছে অ্যাডভার্ব। অপশন এ বি সি ডি, ডিতে হচ্ছে এ প্লাস বি। আমি এটার কোশ্চেনের জন্য তোমাদের একটু সময় দেবো, দেখা যাক যে তোমরা বাস্তবে কেমন পারছো। দ্রুত দ্রুত দ্রুত, আমি একটু শুরুতে লিখে দিলাম MCQ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। সো এখানে আসো, হোয়াট এটার নাম হলো অ্যাডভার্ব। এটার নাম কি? অ্যাডভার্ব। কি অবাক হয়ে যাচ্ছ না যে স্যার আপনি না আলোচনা করেছিলেন হোয়াট ইন্টারোগেটিভ প্রোনাউন? এটি ইন্টারোগেটিভ প্রোনাউন নয়। কেন নয় জানো? লাস্টে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন নাই। প্রশ্নবোধক চিহ্ন আছে নাই, তাহলে আমি কোনোভাবেই এটাকে ইন্টারোগেটিভ বলতে পারি না। আচ্ছা, ইন্টারোগেটিভ নয়। আচ্ছা, এটা অ্যাডজেক্টিভ নয়। কেন অ্যাডজেক্টিভ নয় একটু মনে করে দেখো। হোয়াট ডে ইজ টুডে, এরকম কোয়েশ্চেন করেছিলাম। হোয়াট ব্র্যান্ড ইজ ইউর ফোন? সো হোয়াট ব্র্যান্ড মানে হোয়াটের পরে এখানে কি কোনো নাউন আছে? আমার দেখো তো কোনো নাউন আছে? নেই। সো এটাকে আমি অ্যাডজেক্টিভ বলতে পারছি না, রাইট? তাহলে অবশ্যই এও নয় বিও নয়, অতএব কোনোভাবেই এই আনসার হওয়ার সম্ভাবনা নেই। আছে কি সম্ভাবনা? নেই। তাহলে একটা অ্যান্সার হয়ে গেল, সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখন বুঝতে হবে যে আসলে এই হোয়াটটার নাম অ্যাডভার্ব কেন হলো। ভালো করে বুঝে নাও হোয়াটটার নাম কেন অ্যাডভার্ব হলো। প্রথম কথা হলো, এইখানে হোয়াটের বাংলা অর্থ হলো কতই না। একটু পাশে ছোট্ট করে লিখে রাখো, এখানে হোয়াটের বাংলা অর্থ হলো কতই না। কতই না, এখানে হোয়াট মানে কিন্তু কি নয়। হোয়াট মানে যা নয়। আমি এর আগে শিখেছিলাম হোয়াট মানে কি, হোয়াট মানে যা, অনেক কিছু শিখেছিলাম। বাট এখানে হোয়াট মানে কিও নয়, যাও নয়। হোয়াটের বাংলা অর্থ কি বললাম? কতই না। তার মানে গল্পটা কতই না সুন্দর। এটি কি সুন্দর গল্প, মানে এই কতই না অর্থে বেসিক্যালি ইউজ করা হয়েছে, যদি আমরা কি দিয়েছি। এবার আসো আমরা প্রুভ করব যে এখানে হোয়াটটা আসলে অ্যাডভার্ব কেন হলো। গণিতের মতো করে আমরা প্রুভ করি। এই বাক্যটাকে যদি আমরা অ্যাসার্টিভ বানাই তাহলে কেমন হবে জানো? ইট ইজ আ ভেরি নাইস ইয়ার্ন। ইট ইজ আ ভেরি নাইস ইয়ার্ন। তাহলে এখানে আমরা যখন অ্যাসার্ট করছি বাক্যটা, দেখো এটা কিন্তু এক্সক্লেমেটরি, এটাকে আমরা এবার কি বানালাম? অ্যাসার্টিভ বানালাম। আমি একটু ক্লিয়ার করে দিই তোমাদের, রাইট? সো এবার দেখো, আমি যখন এই বাক্যটাকে নিচে অ্যাসার্টিভ করলাম, এবার একটা বিষয় লক্ষ্য করেছো, আগের বাক্যে কি ছিল আর পরের বাক্যে কি হয়েছে? আগেরটাই ছিল হোয়াট, সেই হোয়াটটা অ্যাসার্টিভের সময় ভেরিতে পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে? ভেরিতে পরিণত হয়েছে। তোমাদেরকে যখন আমি অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবো আস্তে আস্তে, তখন তোমরা দেখবে অনেক সময় এরকম আসে যে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করে দেখাও, এক্সক্লেমেটরি করে দেখাও, তখন তুমি এটা করবে এবং করার সময় দেখবে হোয়াট দেবে, কিন্তু তুমি জানো না হোয়াটটা কেন হয়েছে, কি কারণে হয়েছে, অর্থটা কি। এই ভেরির পরিবর্তে কিন্তু সেখানে হোয়াট হয়েছে। আর যারা জানো না তারা সুন্দর করে নোট করে রাখো, ভেরি শব্দটা আজীবন হচ্ছে অ্যাডভার্ব, আজীবন হচ্ছে অ্যাডভার্ব। সো যেহেতু ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, ভেরির পরিবর্তে হোয়াট বসেছে, হোয়াটটা ভেরির শূন্যতা পূরণ করছে, সুতরাং এখানে হোয়াটটা হলো অ্যাডভার্ব। ডিরেক্টলি অ্যাডভার্ব নয়, পজিশনগত কারণে, অর্থগত কারণে সেটা কিন্তু অ্যাডভার্ব হয়ে গেছে। ক্লিয়ার? সো আমরা প্রুভ করতে পারলাম যে হোয়াটটা এখানে কেন অ্যাডভার্ব হয়েছে। আই হোপ নেক্সট এই জাতীয় সমস্যাগুলো ফেস করবে না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো, আমরা হাউ দিয়ে কথা বলছিলাম। হাউ, হাউ অড ইট ওয়াজ, এটা কতই না অদ্ভুত ছিল। হাউ, রাইট? হাউ এর পরে কখনোই কিন্তু কোনো আর্টিকেল হয় না, আমি কিন্তু আগে শিখেছি হাউ এর পরে কোনো আর্টিকেল হয় না। হাউ এবং হোয়াট, হোয়াট দিয়ে যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে এই চিহ্নটা বসে সবার শেষে। একটু ভালো করে বুঝে নাও, হোয়াট এবং হাউ দিয়ে যদি কোনো এক্সক্লেমেটরি চিহ্ন হয় তো এই চিহ্নটা বসে সবার
শেষে। বাট যদি এই শব্দগুলো দ্বারা কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে শুধুমাত্র ওই শব্দটার পরে বসে। পার্থক্যটা দেখো, বাক্যের শেষে দিতে পারিনি ফুল স্টপ, কিন্তু এগুলোর পরে আমি দিতে পেরেছি। বাট যখন হোয়াট এবং হাউ ব্যবহার করেছি সেগুলোর শেষে, একবারে সবার শেষে কিন্তু আমাকে এক্সক্লেমেশন মার্ক দিতে হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এবারে হাউ দিয়ে একটা গুরুত্বপূর্ণ তোমাদের আমি জিনিস শেখাই, সেটা হচ্ছে হাউ এরপরে শব্দটা একটু দেখে না, হয় পরে কি বসেছে? অ্যাডজেক্টিভ। স্ট্রাকচারটা ভালো করে দেখবে। সো আমি অনেক সময় বিভিন্ন পরীক্ষাতে ফিল ইন দ্য গ্যাপ এগুলো আসতে দেখেছি, না জানলেই সমস্যাটা হয়ে যায়। হাউ এখানে বলা হলো ফিল ইন দ্য গ্যাপ শি ইজ। ওকে, এখন অপশানে ধরো এখানে বলা হলো যে লাইক এখানে বলা হলো BEAUTY বিউটি, অপশন বিতে বলা হলো BEAUTIFUL। আমি একেবারে সহজ দেখে এক্সাম্পল দিলাম যে হাউ ডট ডট শি ইজ। আমি জানি এটা তুমি পারবে, পারারই কথা, বাট আমি লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করছি কেন বসে। হাউ এর পরে তুমি এই ফিল ইন দ্য গ্যাপে কি বসাবে? অ্যাডজেক্টিভ বসাবে। কেন অ্যাডজেক্টিভ বসাবে? বিকজ আমাদের সূত্রে বলছে হাউ এর পরে এই চিহ্নটা যদি থাকে তো হাউ এর পরে যে ওয়ার্ডটা বসবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অনেক কঠিন টেস্ট আসবে, সেগুলোতে তোমার ইজিলি পেরে যাবে এই সূত্রটা ফলো করলে। সো হাউ এর পরে অ্যাডজেক্টিভ। সো বিউটি শব্দটা নাউন, রাইট? ওই যে ডিরাইভেটিভস পড়ার সময় কিন্তু এভাবে পড়তে বলেছিলাম। আর বিউটিফুল শব্দটা অ্যাডজেক্টিভ। সুতরাং আমি অবভিয়াসলি এখানে রাইট উত্তর হিসেবে চুজ করব এটা। সো বুঝে নিলাম হাউ এর পরে শব্দটা কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। ক্লিয়ার? নেক্সটে জানি এটা নিয়ে কোনো প্রবলেম না হয়। ওকে, ডান। এইবার আসো, যে দুইটা স্ট্রাকচারকে আমি ভিন্ন বলেছিলাম, ব্যতিক্রম, যেগুলো আমরা খুবই কম ব্যবহার করি। তো যেটা বলছিলাম, এই ব্যতিক্রম নিয়ম 4 এসে তোমাকে শেখাবো সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে এবং তারপরে যদি সো থাকে, ঠিক আছে, তারপরে কি থাকবে? অ্যাডজেক্টিভ, এবং সবার শেষে এই চিহ্নটা থাকবে। এটাও কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স, রাইট? আমি এই দুইটা এখান থেকে কপি করে নিলাম, আমার বোঝাতে সুবিধা হবে, অনেক কিছু লিখে ফেলেছি তো সেই জন্য আমি বলবো যে আমি এখানে লিখে দিচ্ছি, এইখানে আমি লিখে দিচ্ছি, রাইট? সো এবার আসো, আই অ্যাম, এই যে আই অ্যাম, ঠিক আছে কিনা? সো এই যে সো, অরিড, অরিড মানে কি? উদ্বিগ্ন, বিষণ্ণ, রাইট? এই যে আই এম সো অরিড, এরপরে এই যে নাও, এটা বসে গেছে, এটা বাড়তি অংশ, এই চিহ্নটা আছে কিনা? রাইট। সুতরাং আই এম সো অরিড নাও। এখন দেখো, এইটা তুমি যদি জানো তাহলে তোমার সুবিধাটা কি হবে? সো এর পরে অবশ্যই একটা কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। একটু ভালো করে জেনে নাও। এইখানে যদি আমি একটা ফাঁকা রাখতাম, আই এম সো অরিড, যে ওয়ার্ডটা বসবে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। সূত্রটা জেনে নাও, মেনে নাও। একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেছো? তুমি যতবারই ফিল ইন দ্য গ্যাপগুলো করতে যাচ্ছ ঘুরে ফিরে কিন্তু ওই জিনিসটা লাগছে যে কোন ওয়ার্ডটা নাউন, কোন ওয়ার্ডটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব। এই চারটা ওয়ার্ডের কথা আমি তোমাদের বলেছিলাম, যেগুলোর নাম কি বলেছিলাম মনে আছে? ডিরাইভেটিভস, রাইট? সো ডিরাইভেটিভসের আমার নেক্সট একটা তোমাদের জন্য বই আসছে, সেটা অনেক দেরিতে, তোমরা বিভিন্ন বই থেকে আপাতত পড়তে পারো, অনেক বছর সময় লাগবে, 1.5 বছর মতো সময় লাগতে পারে। এনিওয়ে, ডিরাইভেটিভস ভালো করে পড়লে ফিল ইন দ্য গ্যাপ অনেক সুবিধা পাবে। তো এখানে অনেকের প্রশ্ন আসতে পারে, যারা একটু অ্যাডভান্স লার্নার আমার চ্যানেলে আছো তারা আমাকে বলতে পারো যে স্যার এরকম একটি বাক্য, যেমন আই অ্যাম সো হ্যাপি, ভালো করে বুঝো, আই এম সো হ্যাপি দ্যাট, আমি এত খুশি যে আই ক্যানট এক্সপ্রেস, আই ক্যানট এক্সপ্রেস ইন আ ওয়ার্ড, রাইট? লক্ষ্য করো, এখানেও সো আছে, এখানেও সো আছে, সো আছে না? সো থাকলে পার্থক্যটা দেখো। এবার কিন্তু লাস্টে আমি কি দিয়েছি বলো তো? ফুল স্টপ, কিন্তু আগেরটা কি ছিল? এই চিহ্ন। তাহলে পার্থক্যটা এবার একটু ভালো করে বুঝে নাও। যখন সো থাকার পরে একটি অ্যাডজেক্টিভ থাকবে, এখানে কি ছিল? আই এম সরিড, এই যে দেখো অ্যাডজেক্টিভ আছে না, তারপরে কিন্তু আর কোনো দ্যাট থাকবে না। যদি এরকম দ্যাট দিয়ে আরেকটা বাক্য তৈরি হয় তাহলে সেটি কমপ্লেক্স সেন্টেন্স, লাস্ট হবে ফুল স্টপ। তোমাকে কমপ্লেক্স এখন যেতে হবে না, খুব কঠিন লাগবে, আমি তোমাকে সিম্পলি যেটা বলছি, সো এর পর যদি কোনো বাক্যে দ্যাট থাকে, এই যে সো তারপরে দ্যাট, লাস্টে হবে ফুল স্টপ। কিন্তু সো এর পরে যদি বাক্যের শেষের দিকে কোনোভাবে দ্যাট না থাকে তাহলে সেটি হয়ে যাবে এক্সক্লেমেশন মার্ক। আমি এটাকে শর্টকাটে একটা নোট করে দিচ্ছি, তাহলে তোমার জন্য বেটার হবে। সেটি হলো শুধুমাত্র সো, এরপরে আর কিছু নাই, লাস্টে এই চিহ্ন। বাট যদি কখনো এভাবে সো এর পরে ডট ডট, এরপরে যদি এরকম দ্যাট হয় তাহলে অবভিয়াসলি লাস্টে হয়ে যাবে কি বলতো? ফুল স্টপ। আমি চিহ্নটাই দিয়ে দিলাম, এই চিহ্ন অ্যান্ড রেড করে দিলাম। অনেকে পার্থক্য প্রবলেম হতে পারে যে আসলে কোথায় কি হবে, রাইট? সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং যারা অনেক বেশি অ্যাডভান্স লার্নার আছো তাদের আমি একটু ক্লিয়ার করে দিই। এইখানে আমরা যে সোটাকে ইউজ করছি, সেই সোটার নাম কি? সেই সোয়ের নাম হলো অ্যাডভার্ব, সেই সোয়ের নাম হলো অ্যাডভার্ব। তো এখানে অ্যাডভার্ব লিখে রাখো, আর পরে আমি এগুলো ক্লিয়ার করবো যে আসলে কেন অ্যাডভার্ব হয়েছে, জাস্ট লিখে রাখো। এত বুঝতে হবে না, কারণ আমি যদি এত বুঝাই তোমার কাছে অনেক কঠিন লাগা শুরু হবে। সো সিম্পলি তুমি জেনে রাখো এটা হচ্ছে সো, যেটা হচ্ছে অনেকটা ভেরির মতো, ঠিক আছে? এইখানে এটাকে আমরা বলবো অ্যাডভার্ব। বাট এই যে বাক্যতে সো আছে না, এটা নাম হলো কনজাংশন। এই বাক্যে এটা নাম হলো কনজাংশন। ওকে, সো অদ্ভুত একটা বিষয় দেখে নিলে যে এই সো এর নাম কি হলো? অ্যাডভার্ব হলো। আবার ওই একই সো যদি এখানে দ্যাট থাকে তো সেই সো এর নাম হলো কনজাংশন, রাইট? সো এটা নাম হলো কনজাংশন, বিকজ দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে, সেটা নিয়ে পরে কথা বলা যাবে। ওকে, তাহলে সো থাকলেই শেষে আমরা এই চিহ্ন দিতে পারবো না, দেখতে হবে যে কি আছে, রাইট? আশা করি ক্লিয়ার হয়েছে। অ্যান্ড নেক্সট 5 নাম্বার হলো এই স্ট্রাকচারটা, সাবজেক্টের পরে ভার্ব, তারপরে সাচ আ, অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে নাউন। ওয়েল, স্ট্রাকচারটা ফলো করো। হি ইজ সাচ আ কাইন্ড পারসন, এরপরে এই যে স্ট্রাকচার একটু ফলো করো সিম্পলি। ওকে, তারপরে আর্টিকেল বসে গেল প্রয়োজন বোধে। এখন কোথায় আর্টিকেল এ বা এন বসে সেগুলো নিয়ে বৃহৎ কথা বলবো আমরা আর্টিকেলের ক্লাসে, স্টে কানেক্টেড, ওটা নিয়ে সমস্যা নেই, ওটা নিয়ে কথা বলবো। অ্যান্ড তারপরে হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অ্যান্ড সবশেষে কি হবে? এই যে রাইট, একটা নাউন বসবে। ক্লিয়ার? আশা করি বুঝে ফেলেছো যে এক্সক্লেমেটরি সেন্টেন্স জিনিসটা খুবই সহজ মনে হলেও অনেক রহস্যে ভরপুর। আর আমাদের সমস্যা কি জানো? আমরা ক্লাসে যখন পড়ি বা আমাদের কোনো টিচার যখন আমাদের ক্লাসে শেখায় তখন কিন্তু সিম্পলি এইটুকু বলেই ছেড়ে দেয়। কোনটুকু জানো? চলো আমরা দেখি যে অ্যাজ ইউজুয়াল আমরা কোনটুকু শিখে শিখে অভ্যস্ত হয়েছি আর এখন এসে ধাক্কা খাচ্ছি। একেবারে এই কথাটা বলে ছেড়ে দেয়। এমনকি এটাও বলে যে এই চিহ্ন দেখবি যেখানে এক্সক্লেমেটর নাম দিবি সেখানে ঝামেলা শেষ। আর আরেকটু অ্যাডভান্স হলে সর্বোচ্চ এই পর্যায়ে আসে। ঠিক আছে? এর ভিতরে যে আরো কত রহস্য লুকানো ছিল
এইগুলোর নাম যে অ্যাডভার্ব হয়ে গেল কেন হলো, এগুলো যদি আমাদের জীবনের শুরুতেই বলতো তাহলে আজকে সে কিন্তু বিষয়গুলো অনেকটা ইজিয়েস্ট হয়ে যেত। অজানা কথা, একটি ছোট্ট কথা বলে আজকে শেষ করবো আজকের ক্লাসটি। গণিতে এই চিহ্নর একটা আলাদা নাম হয়েছে, নামটা কি দেখো? ফ্যাক্টোরিয়াল অপারেশন। ফ্যাক্টোরিয়াল অপারেশন জাস্ট মুখস্থ রাখতে হবে যে এই চিহ্নটা অন্য জায়গাতে রয়েছে। সো টুডেজ হিয়ার